নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের পড়ে শোনাবো একটি কল্পবিজ্ঞানের গল্প। গল্পের নাম এলিয়েন। গল্পের লেখক শুভঙ্কর চক্রবর্তী। গল্প পাঠে আমি শুভঙ্কর। তাহলে শুরু করছি আজকের গল্প এলিয়েন। রাত 10টা। গোডাউনটা একটা নির্জন জায়গায় অবস্থিত। গোডাউনে কাজ করতে করতে সুনীল দেখতে পেল আলোটা যেন আকাশ থেকে এসে নিচে ঝোপটার মধ্যে নামলো। তারপর হঠাৎ দপ করে আলোটা নিভে গেল। সুনীল এগিয়ে গেল ঝোপটার কাছে। বেশি দূর যেতে হলো না। হঠাৎ আবার এক তীব্র আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। সে দেখল একটা তীব্র আলোর গোলা তীর বেগে আকাশের দিকে উঠে গেল। আলোর ছটায় কিছুক্ষণের জন্য তার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। আলোর রেশটা ধীরে ধীরে কমে যেতে সে নিচে ঝোপের দিকে তাকাতেই দেখতে পেল জিনিসগুলো। একটা নয়, দুটো নয়, অন্তত 10-12টা ডিম্বাকৃতি জিনিস। সুনীলের মনে হলো এগুলো কিসের যেন ডিম। হঠাৎ একটা ডিমের উপরের অংশটা খুলে ফাঁক হয়ে গেল। সুনীলের ভারী কৌতূহল হলো। সে ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য ওই খোলা ডিমটার দিকে এগিয়ে গেল। ডিমটার সামনে গিয়ে ডিমটার ভেতরে কি আছে দেখার জন্য সে যেই ঝুঁকেছে, হঠাৎ কি একটা বিদঘুটে প্রাণী ডিমের ভেতর থেকে বেরিয়ে তার মুখে জড়িয়ে গেল এবং তার মুখটাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরে কি একটা জিনিস সুনীলের মুখের ভেতর দিয়ে গলায় প্রবেশ করিয়ে দিল। সঙ্গে সঙ্গে সুনীল অজ্ঞান হয়ে গেল। তারপর আস্তে আস্তে ভোর হয়ে এলো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সুনীলের জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফেরার পর সুনীল নিজের মুখে হাত বোলালো, কিন্তু না, সেই বিদঘুটে প্রাণীটা আর নেই। তবে কি সে কোনো দুঃস্বপ্ন দেখছিল? কিন্তু পর মুহূর্তেই তার ভুল ভাঙল। ঝোপটার দিকে তাকাতেই সে দেখল ডিমগুলো কাল রাতে যেখানে পড়েছিল সেখানেই আছে। কাল রাতে যে ডিমটা থেকে প্রাণীটা বেরিয়েছিল সেই ডিমটাও সেইভাবেই পড়ে থাকতে দেখল সে, কিন্তু প্রাণীটাকে কোথাও দেখতে পেল না। সুনীল ঠিক করল প্রাণীটাকে সে খুঁজে বার করবে। তাকে বেশি খুঁজতে হলো না। সেই ঝোপ থেকে 10-12 হাত দূরে আরেকটা ঝোপে প্রাণীটাকে সে পড়ে থাকতে দেখল। সে দেখল প্রাণীটার দেহের রং হলদে এবং দেহটা একটা টিকটিকির দেহের মতো দেখতে। সেই দেহ থেকে 8খানা মাকড়সার পায়ের মতো পা বেরিয়েছে, তবে মাকড়সার পায়ের তুলনায় অনেক বড় আর মোটা। এই পাগুলো দিয়েই কাল রাতে সে সুনীলের মুখ জড়িয়ে ধরেছিল। প্রাণীটার একটা মোটা লম্বা লেজও আছে। মুখের জায়গায় একটা গর্ত আছে এবং সেই গর্তের আশেপাশে আরও অনেক জিনিস আছে যা সুনীল ঠিক কিছুই বুঝতে পারল না। হঠাৎ সুনীলের কি খেয়াল হলো, সে পকেট থেকে একটা সবজি কাটার ছুরি বের করল। গোডাউনে কাজ করার সময় অনেক সময়ই ছুরির দরকার হয়, তাই সে ছুরিটা নিজের কাছে রাখে। ছুরিটা বার করে সে একটা কাণ্ড করে বসল। ছুরিটা দিয়ে সে প্রথমে প্রাণীটাকে নাড়া দিয়ে দেখল সেটা বেঁচে আছে না মরে গেছে। যখন সে দেখল প্রাণীটার দেহে কোনো সার নেই, তখন সে এক হাত দিয়ে প্রাণীটার একটা পা টেনে ধরে
তাতে সজোরে ছুরি বসিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে একটা হলুদ রঙের তরল পদার্থ ফিনকি দিয়ে বেরিয়ে ছিটকে এসে সুনীলের ডান হাতের বুড়ো আঙুলে লাগতেই সে অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে মাটিতে পড়ে গেল। মিনিট 15 পর যন্ত্রণাটা আস্তে আস্তে কমে এলো। যন্ত্রণাটা কমার পর সুনীল তার ডান হাতের বুড়ো আঙুলের দিকে তাকাতেই দেখল যে জায়গায় তরল পদার্থটা লেগেছিল সেখানে অ্যাসিড লেগে পুড়ে গেলে যেরকম ক্ষত তৈরি হয় সেই রকম ক্ষত হয়ে গেছে। সুনীল পকেট থেকে রুমাল বার করে ক্ষতস্থানটা ভালোভাবে বেঁধে নিল, কারণ ক্ষতস্থান থেকে চুইয়ে চুইয়ে সামান্য রক্তও বার হচ্ছিল। সুনীলের কাকা একজন বড় বৈজ্ঞানিক, তার নাম সন্দীপন চৌধুরী। তিনি থাকেন কলকাতার ভবানীপুরে। সুনীলের বাড়ি ডানকুনির কালীপুরে। কালীপুর থেকে একটা নির্জন স্থানে এই গোডাউনটা অবস্থিত, যেখানে সুনীল কাজ করে। 10 বছর আগে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তার বাবা তাকে আর তার মাকে নিয়ে ভবানীপুরের পৈতৃক বাড়ি ছেড়ে ডানকুনির কালীপুরে এসে ছোট একখানা বাড়ি করে বসবাস শুরু করে। ক্রমে তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সুনীলকে এই গোডাউনে চাকরি নিতে হয়। ভবানীপুর থেকে চলে আসার পর থেকেই তার বাবা তার কাকার সঙ্গে সম্পর্ক রাখে না, কিন্তু সুনীল লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে কাকাকে ফোন করে। ফোনের মাধ্যমেই এখনো কাকা ভাইপোর মধ্যে সম্পর্কটা বজায় আছে। গোডাউনে কাজে ঢোকার 5 বছর পর তার বাবা হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর থেকে সে তার মাকে বলেছিল কাকার সঙ্গে বিবাদটা মিটিয়ে নেওয়ার জন্য, কিন্তু তার মা রাজি হয়নি। সুনীল ঠিক করল এমন একটা বিদঘুটে প্রাণীকে তার কাকার কাছে নিয়ে গিয়ে দেখাবে এবং কাল রাতে তার সঙ্গে যেসব ঘটনা ঘটেছে ও আজ যা ঘটল তা সব তার কাকাকে খুলে বলবে। তারপর তার কাকাকে এখানে নিয়ে এসে ডিমগুলো দেখাবে এবং এর একটা বিহিত করবে। সুনীল ঘড়িতে দেখল সকাল 6:30 বাজে। কাল রাতে সে একাই গোডাউনে কাজ করছিল, বাকি সবাই যে যার বাড়ি চলে গেছিল, কারণ সুনীলের উপরই কাজের প্রেশার ছিল। তারপর কাল রাতে তার সাথে এই অদ্ভুত ঘটনা ঘটার পর থেকে কাল রাত থেকেই গোডাউনটা খোলা এবং অরক্ষিত অবস্থায় রয়েছে। সে তাড়াতাড়ি গোডাউনে গিয়ে তার ক্যারি ব্যাগটা, যাতে করে সে টিফিন আনে, সেটা নিয়ে আবার সেই ঝোপটার কাছে গেল যেখানে প্রাণীটা পড়ে আছে। তারপর পকেট থেকে রুমাল বার করে আলতোভাবে প্রাণীটার একটা ঠ্যাং তুলে ধরে ক্যারি ব্যাগে ভরে ফেলল। তারপর গোডাউনের সামনের গেট ও পেছনের গেট ভালোভাবে বন্ধ করে বাড়ির দিকে রওনা দিল। ঠিক করল কাল রাতের ঘটনা কাকাবাবুকে ছাড়া আর কাউকে বলবে না, এমনকি মাকেও না। তার বন্ধু প্রতাপকে বলে দেবে যে তার শরীরটা ভালো না, আজকের দিনটা সে যেন ম্যানেজ করে নেয়। সকাল 7:30টায় সুনীল বাড়িতে ঢুকতেই তার মা বলল, সারা রাত কোথায় ছিলি? কত চিন্তা করছিলাম জানিস? আমি তো ঠিক করেছিলাম পুলিশে যাব। মাকে কথা শেষ করতে না দিয়ে সুনীল বলল, আহ মা, কাল রাতে আমাকে নাইট ডিউটি করতে হয়েছিল। সুনীলের গোডাউনে মাঝে মাঝে নাইট ডিউটি করতে হয়। বেশিরভাগ দিনই গোডাউন রাতে বন্ধ থাকে, তবে কাজের চাপ থাকলে মাঝে মাঝে সারা রাত কাজ করতে হয়। মা বলল, কিন্তু তুই তো কালকে সকালবেলা কাজে গেছিলি। সুনীল বলল, কাজের চাপ ছিল তাই নাইট ডিউটি করতে হয়েছে। মা বলল,
তুই বস, আমি তোর জন্য চা আর জলখাবার করে নিয়ে আসি। মা চলে যেতেই সুনীল তার ক্যারি ব্যাগ থেকে প্রাণীটাকে বার করে অন্য একটা পিঠের ব্যাগে ভরে ফেলল। এই ব্যাগটাকে নিয়ে সে ভবানীপুর যাবে। কিছুক্ষণ পর তার মা জলখাবার নিয়ে এলো। সে খেতে খেতে বলল, আমি বেহালায় যাব। মা বলল, কেন? সুনীল বলল, আমার বন্ধুর বিয়ে হয়েছিল 2 দিন হলো, আজকে বউভাত, যেতে বলেছে। মা জিজ্ঞেস করলো, তোর কোন বন্ধু বলতো? সুনীল বলল, আরে জগদীশকে চেনো না? মা বলল, ও হ্যাঁ, ওর বোনের বিয়েও হয়ে গেল। কই, বাড়িতে এসে তো নেমন্তন্ন করলো না। সুনীল দেখলো যে মা ধরে ফেলছে, তাই সে বলল, ও আমাকে নিজের আত্মীয় বলে ভাবে, তাই ফোনে নেমন্তন্ন করেছে। বলেছে, সুনীল তুই তো আমাদের নিজেদের লোক, তাই তোকে ফোনেই বলে দিলাম। আমাকে শুধু একাই যেতে বলেছে। মা বলল, কিন্তু বিয়েতে বলল না কেন? সুনীল বিরক্ত হয়ে বলল, আহ, অত শত জানি না, আজকে যেতে বলেছে তাই আজকেই যাব। মা আর কথা বাড়ালো না। জিজ্ঞেস করল, কখন যাবি? সুনীল বলল, এই তো স্নান করে তৈরি হয়ে রওনা দেব। সুনীলের মা তার হাতের দিকে এতক্ষণ খেয়াল করেনি। হঠাৎ তার হাতের দিকে তাকিয়ে তার মা জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর ডান হাতের বুড়ো আঙুলে রুমাল বেঁধে রেখেছিস কেন? সুনীল বলল, ও কিছু না, সামান্য একটু কেটে গেছে তো। তুমি চিন্তা করো না, বাইরে বেরিয়ে দোকান থেকে একটা ব্যান্ডেড কিনে লাগিয়ে নেব। তার মা এই নিয়ে আর কোনো কথা বলল না। সুনীল স্নান করে তৈরি হয়ে ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। প্রথমে ঠিক করেছিল যে ডাক্তারের কাছে যাবে, কিন্তু তারপর দেখল যে ক্ষতস্থানে কোনো ব্যথা নেই, তাই আপাতত ডাক্তারের কাছে যাওয়া স্থগিত রেখে ভবানীপুরের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 10:30টায় ভবানীপুরের কাকার বাড়ির বৈঠকখানায়। সুনীল কাল রাতের সমস্ত ঘটনা তার কাকাবাবুকে খুলে বলল। সব শুনে কাকাবাবুর মুখ কিছুক্ষণের জন্য গম্ভীর হয়ে গেল। তারপর কিছুক্ষণ কি যেন ভেবে তিনি বললেন, সকালবেলা যখন তোর জ্ঞান ফিরল তখন তোর পেটে কোনো ব্যথা হচ্ছিল? সুনীল বলল, না, এখনো পর্যন্ত তো পেটে কোনো ব্যথা নেই, কিন্তু আপনি হঠাৎ এ প্রশ্ন করছেন কেন? সুনীল কাকাবাবুকে আপনি বলেই সম্বোধন করে, আর কাকাবাবু তাকে তুই বলে সম্বোধন করে। কাকাবাবু বলল, তুই বুঝবি না, তবে তোর একবার চেক আপ করানো দরকার। সুনীল বলল, হ্যাঁ, আমাদের ডানকুনিতে চেক আপ করার জায়গা আছে। কাকাবাবু বলল, না, যেখানে সেখানে চেক আপ করানো যাবে না, ব্যাপারটাকে যথাসম্ভব গোপন রাখতে হবে। আমার লোক আছে, সেই তোর চেক আপ করবে। আচ্ছা, যেখানে ডিমগুলো আছে তার আশেপাশে কোনো লোকবসতি আছে? সুনীল বলল, না, কোনো লোকবসতি তো নেই, শুধু গোডাউনটাই আছে। কাকাবাবু বললেন, যদি গোডাউনের লোক জানতে পারে? সুনীল বলল, না না, সে জানতে পারবে না, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ওই দিকটা ঝোপ জঙ্গলে ভরা, সাপখোপের ভয়ে কেউ যায় না ওদিকে। আমি শুধু আলোটা দেখেছিলাম বলে গেছিলাম। কাকাবাবু জিজ্ঞেস করলেন, গোডাউন কটায় বন্ধ হয়? সুনীল বলল, রাত 10টায়। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কাল রাতে কি গোডাউন খোলা থাকবে? সুনীল বলল, না না, খোলা থাকবে না, এই মাসটা পুরো রাতই গোডাউন বন্ধ থাকবে। কাকাবাবু বললেন, ঠিক আছে, কাল রাত 11টা পর্যন্ত তোকে গোডাউনে থাকতে হবে। আমি কিছু লোক আর একটা লরি পাঠাবো, তুই তাদের দেখিয়ে দিবি ডিমগুলো কোথায় আছে। সুনীল জিজ্ঞেস করল,
তারপর? কাকাবাবু বলল, তারপর সেগুলোকে কলকাতায় নিয়ে আসব। তারপর নিয়ে এসে কি করবেন কাকাবাবু? সুনীল জিজ্ঞেস করল। কাকাবাবু বললেন, আমার বন্ধু রবার্ট নাসায় কাজ করে। সে সম্প্রতি কলকাতায় এসেছে রিসার্চের জন্য। সে 27 জানুয়ারি আমেরিকায় ফিরে যাবে। আমি ঠিক করেছি ডিমগুলো ওর প্রাইভেট জেটে করে আমেরিকায় পাঠিয়ে দেব, আর বলবো যে ডিমগুলো ভালোভাবে যেন পরীক্ষা করে। 20 দিন পর ওরা নাসা থেকে একটা মহাকাশ অভিযানে বেরোবে। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যেন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে রেখে আসে। সেই ডিমগুলো যদি একবার ফুটতে আরম্ভ করে তাহলে পৃথিবীর ঘোর বিপদ।